যখন ডিএনএ টেস্ট করলো, ডিএনএর কোনো কিছু তো তার ম্যাচ করতেছে না, তার সাথে ম্যাচ করতে, তার মানে কোনো একজন তো এটা আছে। তখন মেয়েকে পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদ করে যে কে কিভাবে কি করলো। তখন মেয়ে বললো যে আমার নিজের সহোদর আপন ভাই আমাকে এই কাজটা করেছে, এবং সেখান থেকে এটা ব্যক্তি দর্শন করছে। এখানে দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলোকে যখন মার্ক করে আনবেন তখন এটা গোষ্ঠীর উপর আঘাত হয়। আর যখন কোনো গোষ্ঠীর উপর আঘাত হয় তখন গোষ্ঠী কিন্তু এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তখন কিন্তু ওই ক্রিমিনালটা বেঁচে যায়। আজকে একটা রিপোর্ট দেখলাম ফেনীর পরশুরামে, যে একজন আলেম হুজুর আর কি বিনা দোষে মানে দর্শনের মানে মিথ্যা অভিযোগের ভিত্তিতে জেল খেটেছে। আজকে ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা বেরিয়েছে। এই প্রসঙ্গটা এই জন্য আনতে চেয়েছিলাম যে নেত্রকোনাতে সম্প্রতি যে মদন উপজেলাতে একটি ঘটনা ঘটেছে, 11 বছরের একজন শিশুকে জোরপূর্বক ধর্ষণ বা যে ভাষাই বলে না কেন সেটা করে 7 মাসের গর্ভবতী বা অন্তঃসত্ত্বা করেছেন। তিনিও এখন গ্রেপ্তারে আছেন। অনেক রকম তথ্য আসতেছে এদিক ওদিক থেকে আর কি। আপনার কি মনে হয় এগুলোর ভিত্তি আসলে কি, আর এটার মানে পরিণতি কি হয় সামনে? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হচ্ছে দর্শনের বিষয়গুলো বাংলাদেশে অনেক নাটকীয় মোড় নেয়, যেটা আপনি আমার অনেক রিপোর্টে সে তদন্তে আমরা সরজমিন প্রতিবেদন করতে গিয়ে সেগুলো চোখে পড়েছে, যে দর্শনের বিষয়গুলো এতটা নাটকীয় মোড় নেয় যা কল্পনাও করতে পারবেন না। আপনি কোনো আগে পিছনে কিছু কল্পনা করতে পারবেন না। আপনার আজকে যে পরশুরামের যে ঘটনাটা হলো ফেনীর, এটা কি আমাদের কল্পনার জগতের মধ্যে এটা ছিল বলেন তো? নিজের আপন ভাই আপন বোনকে দর্শন করে তার পেটে বাচ্চা হয়েছে, সে বাচ্চা জন্ম নিচ্ছে, জন্মের ডিএনএ টেস্ট করে ধরা পড়ছে। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে যে ভিকটিম তার মা, ওই যার কাছে মেয়েটা পড়তো, আরবি পড়তো, সে স্থানীয় ইমাম মুজাফর আহমদকে মামলা করে তাকে জেল খাটাইছে। জেল খাটানোর পর ইমাম সাহেব যখন বারবার আদালতে প্রেয়ার দিল যে আমাকে ডিএনএ টেস্ট করে আমার এটা ফাইনাল করা হোক, তখন বিচারক এটা রায় দিল যে বাচ্চার জন্মের পর ডিএনএ করার পর এটা একটা ফয়সালা হওয়ার জন্য। যখন ডিএনএ টেস্ট করলো তখনও কিন্তু ফার্স্ট টাইমের ডিএনএর কোনো কিছু তো তার ম্যাচ করতেছে না, তার সাথে ম্যাচ করতে, তার মানে কোনো একজন তো এটা আছে। তখন মেয়েকে পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদ করে যে কে কিভাবে কি করলো। তখন মেয়ে বললো যে আমার নিজের সহোদর আপন ভাই আমাকে এই কাজটা করেছে, এবং সেখান থেকে এটা হয়েছে। দেন পুলিশ এটা পুরো বিষয়টাকে এখন আমরা সামনে আসলো। আপনি কল্পনা করতে পারবেন আমাদের এই বাংলাদেশে ধর্ষণের ব্যাপারে যে নাটকীয় মোড়টা নিল, এটা তো আমার কল্পনার জগতের মধ্যেও আসে নাই। তার মানে এখন আপনি বলবেন যে নেত্রকোনার যে ঘটনাটা কী হতে পারে, এটা অনেক কিছু হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত প্রমাণিত কোনো ইস্যু না হয়, আমাদের উচিত এই বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত কোর্ট বা আমাদের ব্যক্তিগত বিভিন্ন তদন্ত আমরা যেভাবে করি গণমাধ্যম কর্মীরা, সেই তদন্ত ফাইনালাইজ না হওয়া পর্যন্ত কাউকে এককভাবে ব্লেম দেওয়া আমাদের একটা অপরাধ হয়ে যাবে। এটা আপনি খেয়াল করবেন, মনে আছে কিনা 1998 সালের একটা ঘটনা আপনাকে আমি বলি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জসিমউদ্দিন মানিক দর্শনে সেঞ্চুরি করছে, পত্রিকায় রিপোর্ট হইল, ব্যাপক আন্দোলন হইল। 1999 সালে তাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করলো। মানিকের জায়গায় আপনি কল্পনা করেন মোহাম্মদ মানিক মিয়া জামিয়া মাদানিয়া মাদ্রাসার ছাত্র এই ঘটনা যদি করতো, তাহলে CNN, আল জাজিরা, BBC সারা বিশ্বব্যাপী এটা টানা 1 বছর মানে খালি নিউজই হইতো। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট তারা খালি নিউজই করতো যে একটা মাদ্রাসার ছাত্র কিভাবে 100টা দর্শন করলো। কিন্তু যখন এটা একটা ইউনিভার্সিটির ছাত্র হইলো, তখন কিন্তু ব্যাপারটা নর্মালাইজ হয়ে গেল আমাদের সোসাইটিতে। এই যে 15-20 দিন আগে আপনার রশিদ আহমেদ বাপ্পি মনে হয় টানা দর্শন করলো 13 জনকে, সিরিয়াল কি বলে এটা, সিরিয়াল র্যাপিস্ট হিসেবে আমরা নিউজ করলাম। বাপ্পি বা রাব্বি সিরিয়াল র্যাপিস্ট 13 জনকে টানা দর্শন করছে 6-7 মাসের সময়ের মধ্যে। এই ব্যাপারে কিন্তু সমাজ নর্মালি তাকে মেনে নিছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক ছাত্রীকে দর্শন করলো। চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্রীর এই দর্শন কেলেঙ্কারি আসলো, 2টা ইউনিভার্সিটির শিক্ষককে বহিষ্কার করলো। নর্মালাইজ নিচ্ছি আমরা। অর্থাৎ আপনার সর্বশেষ মানে আপনার একটা ঘটনা স্মৃতিচারণ করায়, বসুন্ধরার বিকারুন্নেসা স্কুলের বসুন্ধরা 10ম শ্রেণীর ছাত্রীকে ধারাবাহিকভাবে দর্শন করলো পরিমল ধর, একজন শিক্ষক। সে দর্শনের ভিডিও সে করে রাখলো। ভিডিও করার পর সে পুনরায় তাকে দর্শন করার জন্য বা পুনরায় এই সুযোগটা নেওয়ার জন্য ভিডিও দেখায় সে তাকে কয়েক দফা দর্শন করে। তার আরও কিছু ক্লেম সামনে আসে। সে পরিমলদারকে সেও তখন অস্বীকার করলো যে না আমি এটার সাথে কোনোভাবে দায়ী না,
এবং সে মারাত্মকভাবে অস্বীকার করলো, মিডিয়া কনফিউজড হয়ে গেল। পরবর্তীতে তার ওই ভিকটিমের বাবা মা মামলা করার পর দফায় দফায় আদালতে এটা 22 জন থেকে 38 জন সাক্ষীর উপস্থিতিতে এটা প্রমাণিত হওয়ার পর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আলটিমেটলি দর্শন কিন্তু সব জায়গায় হচ্ছে, সেটা আপনি বলেন ইমাম, পাদ্রী, পুরোহিত সবাই দর্শনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সবাই দর্শনের সাথে জড়িত হচ্ছে। কিন্তু আপনি যখন একটা মাদ্রাসা শিক্ষককে নিয়ে বেশি পুরা হই হই রই রই করবেন, ব্যক্তি দর্শন করছে এখানে, দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলোকে যখন মার্ক করে আনবেন তখন একটা গোষ্ঠীর উপর আঘাত হয়। আর যখন কোনো গোষ্ঠীর উপর আঘাত হয় তখন গোষ্ঠী কিন্তু এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তখন কিন্তু ওই ক্রিমিনালটা বেঁচে যায়। তাই ভাই, দর্শক কোনো হুজুর বা কোনো আপনার পুরোহিত বা কোনো পাদ্রী না। আপনি যে ব্যক্তি দর্শন করছে সে ব্যক্তি দাড়িওয়ালা নাকি দাড়ি ছাড়া, টুপিওয়ালা নাকি টুপি ছাড়া, ব্লেজার পরা না জুব্বা পরা, এটা আপনার দেখার ইস্যু না। দর্শক যে সে দর্শকই, তাকে দর্শকের মতো আপনি ট্রিট করতে হবে। আপনি যদি দর্শককে ট্রিট করেন যে হুজুর হুজুর, তাহলে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলবো, পৃথিবীর সবচেয়ে বেশি দর্শনের কোন দেশ আপনি জানেন? আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রতি 1 লক্ষে সম্ভবত 187 জন নারী দর্শিত হয়। তারপরে সম্ভবত এটা কোস্টারিকা, লাস্ট ডয়েচে ভেলে যে নিউজটা করছে আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে। এখানে সুইডেনের মতো দেশ প্রতি লক্ষতে 72 জন নারী দর্শন হয়। বিশ্বে সুইডেনের অবস্থান হচ্ছে 3য় বা 4র্থ, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও 3য় বা 4র্থ, যে কোনো একটা 3য় একটা 4র্থ হবে। এই যে বিষয়গুলা, তারা তো ভাই কোনো আলেম, উলামা, হুজুর, মাদ্রাসা, খতিব না। দক্ষিণ আফ্রিকায় খতিব পাইবেন একটা আপনার লাখে, আপনি কোস্টারিকায় পাবেন খতিব, সুইডেনে খতিব পাইবেন। তার মানে আপনি কি করতেছেন? একটা গোষ্ঠীকে আঘাত করতেছেন ইন্টেনশনালি। সে ব্যক্তি যদি দর্শক হয়, আমরা ব্যক্তির বিচার চাবো। আপনি দাড়িকে টানবেন কেন? টুপিকে টানবেন কেন? সুইডেনে, দক্ষিণ আফ্রিকায় তো দাড়ি টুপি নাই রে ভাই। আপনি দাড়ি টুপি এনে একটা গোষ্ঠীকে টানতেছেন, গোষ্ঠী তখন প্রতিবাদ করে, ক্রিমিনাল বেঁচে যায়। এটা করা যাবে না। আমাদের আঘাত করতে হবে ওই জায়গাটায়, অপরাধটাকে আঘাত করতে হবে। এই যে দর্শনের আড়ালে যে বিষয়গুলো গভীরভাবে আপনি যদি চিন্তা করেন, এখন আপনার অনেকেই একটা হাইপ তুলছে যে মহিলা মাদ্রাসাগুলো করা দরকার। অনেকে সরাসরি বলে ফেলতেছে যে মহিলা মাদ্রাসাগুলো বন্ধ করা দরকার। ভাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধর পক্ষে কোনো দেশ, সভ্য রাষ্ট্র, দেশ, সমাজ হতে পারে না। বাংলাদেশে এমনিই কিন্তু আপনার নারী শিক্ষার তুলনামূলক একটু চ্যালেঞ্জ। তার মধ্যে মহিলা মাদ্রাসা থাকার কারণে কিন্তু অজপাড়া গায়ের নারীরা কিছু না কিছু শিক্ষা পাচ্ছে। আপনি সিস্টেম বদলাতে পারেন। সিস্টেমটা কেন বদলানো দরকার আমি মনে করি, নারী মাদ্রাসার যেগুলো আমরা দেখতেছি এগুলা কিন্তু আপনি যখন দেখবেন যে অনেক আলেম উলামা বা অনেকেই এখন নতুনভাবে করতেছে, যারা আপনার কওমি মাদ্রাসা, পুরুষ কেন্দ্রিক মাদ্রাসা, তারা আবার এটাকে একটু চাপ দিচ্ছে যে নারী মাদ্রাসাগুলো বন্ধ হোক। এটা ব্যক্তিগত তাদের দ্বন্দ্ব থাকতে পারে কিনা আমি জানি না। বাট এই যে আপনি যখন একটা আলেম উলামা ডাক্তার দেখাতে যায়, বা আপনি ডাক্তার দেখাতে যাই, অনেকে আছে ডাক্তার দেখাতে গেলে নারী ডাক্তার চাই আমরা। আবার সিজার করতে গেলে আপনার নারী ডাক্তারকে ম্যান্ডেটরি করতে হয়। পুলিশ ধরার ক্ষেত্রে, চেকিং করার ক্ষেত্রে নারী পুলিশকে আমরা চাচ্ছি। তার মানে এই যে শিক্ষা ব্যবস্থা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে এই নারী পুলিশ কীভাবে হবে, নারী ডাক্তার কীভাবে হবে, নারী পাইলট কীভাবে হবে, নারী ইয়াটাকে কীভাবে আপনি তুলে নিয়ে আসবেন? আলটিমেটলি এগুলো আমাদের কিন্তু চাহিদার মধ্যে ভুল চাহিদা আমরা পুশ করতেছি। আমাদের আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে দর্শনগুলো হচ্ছে মাদ্রাসায়, বেশিরভাগ মাদ্রাসায় আমি যতটুকু স্টাডি করছি, তারা মহিলা মাদ্রাসাগুলো মূল হর্তাকর্তা থাকে পুরুষ, আর সে তার ওয়াইফকে ওই মাদ্রাসার হেড হুজুর বানায়, আর কয়েকটা মহিলা নিয়োগ দেয়, এবং বাচ্চা টাচ্চা থেকে এই হেড হুজুরের মাধ্যমে, মানে তার ওয়াইফের মাধ্যমে অন্য সবাইকে তার পাওয়ার অফ অ্যাটর্নি থাকে। মানে সে একবারে ওইখানকার প্রেসিডেন্ট। সে সব হুজুরকে দেখতে পারবে, সব বাচ্চাদেরকে সে তার কাছে ডেকে এনে কথা বলতে পারবে। এটা সে পাওয়ার অফ অ্যাটর্নি। তখন তার পর্দার কমে যায়, কি বলে আমরা, পর্দার যে বিধানটা, এটা সে কমায় ফেলে নিজের স্বার্থের জন্য। এই জায়গাগুলোতে সরকার কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। সরকার যেখানেই মাদ্রাসা ওপেন হবে, সরকার স্বপ্রণোদিত হয়ে ওই মাদ্রাসায় যে যদি মহিলা মাদ্রাসা হয়ে থাকে, এখানে পুরুষেরকে কোন জায়গাটা রাখলে সে কোনো ক্ষতিকর জায়গায় যাবে না, এটা নিশ্চিত করতে হবে। বাচ্চাদেরকে ট্রেন আপ করতে হবে। বাচ্চাদেরকে বলতে হবে যে দর্শন কিন্তু হঠাৎ করে একদিনের কোনো ঘটনা। আমি আগের অনুষ্ঠানে বলছি, দর্শন একটা পুঁথির মালা। দর্শন একটা পুঁথির ঘটনা হইতে হইতে গিয়ে শেষ পর্যায়ে দর্শন হয়। প্রথমে হাত টাচ করে, পরে গাল টাচ করে, পরে বিভিন্ন স্পর্শকাতর অঙ্গ টাচ করতে করতে লাস্টে গিয়ে সে দর্শনের মতো ভয়ঙ্কর কার্যক্রমে সে জড়ায় যায়। যার কারণে এই ব্যাড টাচ যাতে না করতে পারে, এই ব্যাড টাচ করলে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে পারবে, বাচ্চারা কিভাবে সেটা প্রতিবাদ করতে পারবে, যেটা সাভারে করছিল। সাভারে কিন্তু ছোট ছোট বাচ্চারা দর্শক হুজুরকে আটকায় দিছে।
কীভাবে আটকেছে তারা একটা প্রসেস অবলম্বন করে সুনির্দিষ্ট একটা গার্ডিয়ানকে জানানোর পর তাকে সে আটকাই দিছে। তার মানে আপনার মাদ্রাসায় যদি সরকার একটা বার্তা দিয়ে দেয় মহিলা বা মেয়েদের মাদ্রাসাগুলোতে যে এই ধরনের টাচগুলো ব্যাড টাচ, এই ব্যাড টাচ যদি কেউ করে তোমরা সাথে সাথে অমুককে জানাবা, অমুকের মাধ্যমে আমরা তাকে সাথে সাথে ফাইন্ড আউট করে গ্রেপ্তার করে ফেলবো। একটা ব্যাড টাচ হলে আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে ফেলে এটা ধর্ষণ পর্যায়ে যাবে না। একটা ব্যাড কমেন্টস করলে, একটা ইফটিজিং করলে বা একটা অন্যরকম কোনো কিছু আমাদের চোখে পড়লেই সাথে সাথে যদি আমরা আটকাতে পারি তাহলে এটা আর ধর্ষণ পর্যায়ে যাবে না। সার্বিকভাবে আমি মনে করি এই ধর্ষণের ঘটনায় বাংলাদেশের সরকার, মানুষ সকলের সম্মিলিতভাবে একটা বিবেক জাগ্রত করা দরকার। এই মহিলা মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা, এতিম বাচ্চারা কোনোভাবে যাতে নিপীড়নের শিকার না হয়, কোনোভাবে যাতে তারা তাদের ব্যক্তিগত সিকিউরিটি ক্রাইসিসে না পড়ে, সেজন্য আপনার আমার গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষ, আমজনতা সকলে সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, আশা করি এই ধরনের দৃষ্টান্তগুলো আমরা ফিরাতে পারবো ইনশাআল্লাহ।